সংবাদ সন্ধ্যায় স্বাগত সবাইকে। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং আমি সুমনা সিমি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। মাদক মামলায় জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। পুলিশ চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত আদেশ বহাল। জাপান থেকে আসা দুই শিশু বাবা মায়ের সঙ্গে 16 সেপ্টেম্বর পর্যন্ত গুলশানের একটি বাসায় থাকবে, নির্দেশ হাইকোর্টের। জিয়াউর রহমান পাক বাহিনীর বিরুদ্ধে গুলি চালাননি, ছিলেন 75-এর খুনি ও অপশক্তির উৎস, বললেন প্রধানমন্ত্রী। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 15 লাখ ছাড়ালো। একদিনে আরও 86 মৃত্যু, শনাক্তের হার 11.95%। শুনছিলেন, এবার পুরো খবর। 26 দিন কারাবাসের পর অবশেষে মুক্তি পাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি। মাদক মামলার তদন্ত প্রতিবেদন না দেওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস। এর ফলে তার মুক্তিতে আর বাধা নেই। আদেশের কপি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পরেই মুক্তি পাবেন পরিমণি। গত 4 আগস্ট নিজ বাসা থেকে মাদক মামলায় গ্রেপ্তারের পর 26 দিন ধরে দেশজুড়ে আলোচনা সমালোচনার শীর্ষে ছিলেন চিত্রনায়িকা পরিমণি। এর মধ্যে 3 দফায় মোট 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এ সময়ে বেশ কয়েকবার পরিমণির জামিন আবেদন করা হলেও তা নাকচ করেন আদালত। উচ্চ আদালতে যান তার আইনজীবীরা। অবশেষে মঙ্গলবার মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমরুল কায়েস 50,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। শুনানিতে নারী, অভিনেত্রী ও তার অসুস্থতার বিষয়গুলো উত্থাপন করেন আইনজীবীরা। তার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসার জন্য এবং এই মামলায় ইতিমধ্যে 26 দিন সে পুলিশ কাস্টডিতে এবং জেল হাজতে আছে, তাকে 3বার রিমান্ডে নেওয়া হয়েছে। এই মামলার কোনো তথ্যগত এবং কোনো প্রমাণ তার বিরুদ্ধে এখনো আসে নাই, বিধায় আমাদেরকে জামিন মঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেছেন। রাষ্ট্রপক্ষ জানায়, পরিমণির বেশ কিছু চলচ্চিত্রের কাজ অসমাপ্ত থাকায় পরিচালক ও প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। জামিন মঞ্জুরে এসব বিষয় গুরুত্ব পেয়ে থাকতে পারে। শুনানিতে তিনি পরিমণির বাসা থেকে মাদক উদ্ধারের তথ্য তুলে ধরে জামিন না দেওয়ার আর্জি জানান। যেহেতু সে একজন চিত্রনায়িকা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, অনেক পরিচিতদের সাথে তার চুক্তি হয়েছে, এই যে তার সিনেমাগুলিতে এগুলো কন্টিনিউ করতে হবে, এই জন্য তাকে এই গ্রাউন্ডেই আমি মনে করি যে এই গ্রাউন্ডেই তাকে জামিন দেওয়া হয়েছে। আমি যে কথা বলেছি যে তার কাছে যে 18.5 লিটার মদ পাওয়া গেছে, তার কাছে LSD পাওয়া গেছে, তার কাছে আইস পাওয়া গেছে এবং মাদক সেবন করার জন্য তার কাছে পাইপ পাওয়া গেছে। রাজধানীর বনানীর 12 নম্বর রোডে পরিমণির বাসায় 4 আগস্ট বিকেলে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় বাসায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও অন্যান্য মাদক পাওয়া গেলে গ্রেপ্তার হন পরিমণি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাপান থেকে আসা দুই শিশুকে আপাতত গুলশানের এক বাসায় বাবা মায়ের সঙ্গে থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তারা আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত বাবা মায়ের সঙ্গে থাকবে। ওই দিন শুনানির দিন ধার্য করা হয়েছে। শিশুদের তত্ত্বাবধান করবে সমাজ কল্যাণ কর্মকর্তা। অন্যদিকে পুলিশকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শিশু দুটিকে কোথায় রাখা হবে সে বিষয়ে দুপক্ষের আইনজীবীদের সমঝোতা করে আসতে বলে হাইকোর্ট। তবে শিশু দুটিকে তাদের বাবা নিজের বাসায় রাখতে আবেদন করেন, আর মা আবেদন জানান রাজধানীর যে কোনো জায়গায় বাসা ভাড়া নিয়ে রাখতে। সকালে আদালতে যান শিশুটির মা ও দুই শিশু। গত 19 আগস্ট দুই মেয়েকে ফিরে পেতে জাপান থেকে এসে রিট করেছিলেন তাদের মা নাকানো এরিকো। হাইকোর্টের আদেশের পর বাবা ইমরান শরীফের কাছ থেকে দুই মেয়েকে নিয়ে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গুলি চালিয়েছেন এমন নজির নেই, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, 75-এর খুনি ও অপশক্তির উৎস জিয়াউর রহমান অবৈধভাবে কু করে ক্ষমতা দখল করেছিলেন। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে মঙ্গলবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ছাত্রলীগ। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাতে শিক্ষা, শান্তি আর প্রগতির পতাকা, আর বুকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ৭১-এর পরাজিত শক্তি প্রতিশোধ নিতেই 15 আগস্ট হামলা করেছিল। ৭৫-এর খুনি ও অপশক্তির উৎস জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যার পর তার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল তারা। বিশেষ করে জিয়াউর রহমান
পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো গুলি চালিয়েছে এরকম কিন্তু কোনো নজির নাই। জিয়াউর রহমান এই খুনিদের সাথে সবসময় ছিল এবং জিয়াউর রহমানই ছিল মূল শক্তির উৎস এবং সেই বেইমানিটা করেছিল। প্রধানমন্ত্রী বলেন, এখনো যুদ্ধাপরাধী ও তাদের সন্তানেরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বাইরে থেকে মদদ দিচ্ছে একটি গোষ্ঠী। তারা কিন্তু এখনো বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং এরা মদত পায় যে সকল আন্তর্জাতিক শক্তি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল তাদের কিছু কিছু এদেরকে মদত দিয়ে থাকে। যে ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, জিয়াউর রহমান এরশাদ, খালেদা জিয়ার আমলে দেশে শিক্ষার পরিবেশ ছিল না, কিন্তু আওয়ামী লীগ সবসময় শিক্ষায় গুরুত্ব দিয়েছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছে ছাত্রলীগকে। করোনা সহ যে কোনো দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। তার কারণ ছাত্রদলের হাতে তারা অস্ত্র তুলে দিয়েছে, তাদের লেখাপড়া শিখতে উৎসাহিত করে নাই। কিন্তু আমি ছাত্রলীগের হাতে খাতা কলম তুলে দিয়েছিলাম যে লেখাপড়া শিখতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তি এবং নিপীড়িত মানুষের ভাগ্য করতে চেয়েছিলেন, কিন্তু এসব রুখতেই তাকে হত্যা করা হয়। আগস্ট মাস বাঙালি জাতির জন্য কালো অধ্যায় বলেও জানান শেখ হাসিনা। আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখে গেছে। নুরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারিক কার্যক্রমে উচ্চ আদালতের অনেক বিচারপতির ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণকে সাথে নিয়ে আজীবন নিয়মতান্ত্রিক রাজনীতি করেছেন। আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন তিনি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনিরা দেশের আইন ব্যবস্থাকে পাকিস্তান ভাবধারায় নিতে তৎপর ছিল বলে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, জিয়ার কর্মকাণ্ডই প্রমাণ করে মুক্তিযুদ্ধে ও ক্ষমতা দখলের পর জিয়ার অবস্থান কি ছিল। মন্ত্রী বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দুর্জন চিন্তা হবে। বাংলাদেশ আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হলেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। এই সুপ্রিম কোর্টের ৭ জন বিচারপতি আলাদা আলাদাভাবে ৭ বার ওনারা বিব্রত হইলেন। ওনারা লিখিতভাবে এবং রেকর্ডে যেই পেপার বুকটা আছে সেই পেপার বুকের মধ্যে অর্ডারগুলি আছে, এই পেপার বুকের মধ্যে পরিষ্কার লেখা আছে ওনারা দুইজন, দিস ইজ দ্য ফার্স্ট বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, যারা দুইজন মিলে নিজেরা এম্বারাসড হয়েছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 15 লাখ। গত 24 ঘন্টায় নতুন রোগী ৩,৩৫৭ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.95%। টানা চতুর্থ দিনের মতো করোনায় দৈনিক মৃত্যু 100-র নিচে। দেশে 24 ঘন্টায় করোনায় আরও 86 জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 789টি ল্যাবে 28,097 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 3,357 জনের। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 11.95%। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,618 জনে। এদিকে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 86 জনের, এর মধ্যে পুরুষ 44 এবং নারী 42 জন। দেশে এ পর্যন্ত করোনায় মোট প্রাণহানি 26,195 জনের। টিকা নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভ্যাকসিনের পর আমরা যেভাবে নির্ভরশীল হচ্ছি, আমরা মনে করছি যে এই একটি ইনজেকশন বা দুটি ইনজেকশন নিয়ে আমরা মুখ থেকে মাস্ক সরিয়ে ফেলতে পারবো। মাস্ক আমাদের কাছে সাফোকেটিং মনে হচ্ছে, কিন্তু এটাকে মনে রাখতে হবে, এটা একটা পোশাকের অঙ্গের মতো মনে করতে হবে। করোনা থেকে সুস্থ হয়েছেন আরও 4,102 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 14,25,985 জন। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউটিপিএস এনজিওর কাছ থেকে করোনা টিকা পায় রাজধানীর দক্ষিণখানের দরিদ্র পরিবার সেবা সংস্থা। সেই টিকা 500 টাকায় প্রয়োগ করে প্রতিষ্ঠানটি। কিন্তু যারা এখান থেকে টিকা নিয়েছেন তারা শঙ্কায় আছে দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে। এনজিওটির কর্মকর্তারা বলছেন, নিয়ম মেনে টিকা দেওয়া হচ্ছে কিনা সেটা দেখভালের দায়িত্ব উত্তর সিটি কর্পোরেশনের। গণটিকা ক্যাম্পেইনে রাজধানীর নতুন 3টি ওয়ার্ডে করোনার টিকা দেওয়ার দায়িত্ব দেওয়া হয় ইউনাইটেড থ্রু পপুলেশন সার্ভিস ইউটিপিএসকে। তারা দায়িত্ব দেয় দরিদ্র পরিবার সেবা সংস্থাকে, যার মালিক বিজয় কৃষ্ণ তালুকদার। 44, 45 ও 46 নম্বর ওয়ার্ডে টিকা দেওয়ার কথা থাকলেও তারা প্রয়োগ করেছে 47 নম্বর ওয়ার্ডে। বিজয় কৃষ্ণের ক্লিনিকে 6 দিনে 6,300 জনকে টিকা দেওয়া হয়। বিনিময়ে 500 টাকা করে নেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। অনেক মাসে পাইছে, এই আমার ওখান থেকে লোক আইছে,
এলাকা কিছু লোক আছে, বিভিন্ন জায়গায় লোক হয়ে গেছে। 500 টাকা 1000 টাকা করে যার কাছে যেমন পারছে তেমনই নিয়েছে। কোনো টিকা যখন দেখতে আসে তখন জিজ্ঞেস করলাম, দাদা আমার তোর মেসেজ আসে নাই, বলছে যখন না আসছে আপনি দেখতে পারেন। টিকা দেওয়ার কাজ করতেন বিজয় কৃষ্ণের স্ত্রী, যিনি প্যারামেডিক্যাল কোর্স করেছেন। সুরক্ষা অ্যাপসে টিকা গ্রহীতার নাম রেজিস্ট্রেশন না করে কেবল খাতায় নাম লিখেই টিকা দিয়েছেন। উনি সবসময় পোলিও, হাম এগুলোর টিকা টুকা বিভিন্ন জায়গায় হাইটা হাইটা দেয়। ওনার কাছে টিকা আসার পর এলাকার অনেক লোক গেছে টিকা দেওয়ার জন্য, আমিও আমার ওয়াইফকে নিয়ে গেছি, নিয়ে আমি টিকা দিচ্ছি। তবে এই অনিয়মের দায় নিতে রাজি নন ইউটিপিএস এনজিও। না, আমাদের তো দায়িত্ব যেটা সেটা তো আমরা নিচ্ছি, যেটা আমাদের টিকার দায়িত্ব দেওয়া ছিল আমরা টিকা দিয়ে দিচ্ছি। গভর্নমেন্ট যে টিকাটা আমাদের হাতে দিয়েছে, যে কোম্পানি সিলেকশন করা হয়েছে, আমরা মতামত দিয়েছি, তারা সিলেকশন করছে, তাদেরকে টিকা দিচ্ছি, তারা টিকা দিচ্ছে। সরকারের তাইলে নির্বাচিত প্রতিনিধির কাজ কি? তাকে রাখলো কেন ওখানে? জঞ্জাল সৃষ্টি না হয়, কোনো অনিয়ম না হয়, এটা দেখার জন্য তো তাদেরকে রাখা হয়েছে ওখানে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছে বিজয় কৃষ্ণ তালুকদার। সে 450টি ভায়াল নিয়ে আসে, যা সে 44, 45 এবং 46 নং ওয়ার্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সেখানে দেওয়ার কথা ছিল। তদন্ত অব্যাহত আছে। আমরা আশা করছি খুব দ্রুত আমরা মূল রহস্য উদ্ঘাটন করে মামলা নিষ্পত্তি করতে পারব। দরিদ্র পরিবার সেবা সংস্থার প্রধান বিজয় কৃষ্ণ তালুকদারের বিরুদ্ধে ধর্ষণের মামলাও রয়েছে। এরই মধ্যে এই মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। হাতুড়ি দিয়ে স্ত্রীকে হত্যার পর 1.5 বছরের শিশু সন্তানকে তিনি বালিশ চাপা দেন বলে জানা গেছে। চিরকুটে হত্যার দায় স্বীকার করে পালিয়েছেন ওয়াহিদুল। নিহত রুমার পরিবারের দাবি, বিয়ের পর থেকেই রুমাকে মানসিক নির্যাতন করত ওয়াহিদুল। ধানমন্ডি নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী রুমা আক্তার বছর 2 আগে পারিবারিকভাবে বিয়ে করেন ওয়াহিদুল ইসলামকে। শিশু সন্তান রিশাদকে নিয়ে থাকতেন রাজধানীর যাত্রাবাড়ির মীর হাজিরবাগ এলাকায়। স্বজনরা বলছেন, নানা কারণে মাঝে মধ্যেই দাম্পত্য কলহে জড়াতেন ওয়াহিদুল ও রুমা। সোমবার রাতে স্ত্রী ও সন্তানকে হত্যার পর পালিয়ে যায় ওয়াহিদুল। মরদেহের পাশ থেকে 2টি চিরকুট উদ্ধার করে পুলিশ। এতে স্ত্রী রুমার বিরুদ্ধে এক প্রবাসীর সাথে পরকীয়ায় জড়ানোর অভিযোগ ওয়াহিদুলের। কষ্ট সইতে না পেরে স্ত্রী সন্তানকে হত্যার দাবিও ছিল চিরকুটে। যাত্রাবাড়ি থানায় মামলা করতে গিয়ে রুমার মায়ের দাবি, চিরকুটে লেখা অভিযোগ মিথ্যা। ওগুলো সব মিথ্যা। ওই যে একটা পাগল, নিজেই মাথা নষ্ট, এই কারণে এগুলা করছে। নিজে তো কামাই করতে পারেই না। আমি ব্যাংকে যে টাকা ছিল সব টাকাই বাচ্চার পিছে খরচ করছি, জামার পিছে খরচ করছি। কঠিন বিচার চাই, ওরও বিচার হোক, ওর মা বাপেরও বিচার হোক, যারা যারা এর লগে জড়িত ছিল। রুমার ছোট ভাইয়ের অভিযোগ, নানা কারণে তার বোনকে মানসিক নির্যাতন করা হতো। আমার বোনকে আগে থেকে উনি কিছুটা সন্দেহ মতন করে, তো আমরা বলছি যে আপনার যা যা সমস্যা আছে আপনি আমাদের সাথে বলেন। শারীরিক নির্যাতন না করে উনি মানসিক নির্যাতনটা করতেন। হত্যাকাণ্ডের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা তাদের। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও বালিশ জব্দ করা হয়েছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর সেগুনবাগিচার বটতলা এলাকা থেকে 2 শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বাচ্চু মোটরসের 2 শ্রমিক সিয়াম ও রাকিবের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সকাল 9টার দিকে এই গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় রাকিব ও সিয়ামের মরদেহ। তারা রং মিস্ত্রি হিসেবে কাজ করতেন বাচ্চু মোটরসে। তাদের সহকর্মী অন্য শ্রমিকরা বলছেন, রাতে কাজ শেষ করে সবাই চলে গেলেও রাকিব ও সিয়াম গাড়িতে থেকে যান। সকালে অন্যরা গাড়ির ভেতরে তাদের অচেতন অবস্থায় দেখতে পান। রাতের 11টা বন্ধু একটা কাভার ব্যানের কাজ করছিলাম, পুডিং কাটছিলাম। পরে দিয়া ওরা 2টা আমি কি দোষ আমি জায়গা রাইতে এসে বাসাতে ফোন দিছি, আমি যাইতেছি গা, হ্যাঁ আমি ওই যে ফকিরা ফুলে ভাত খায় আমি গাড়িতে ঘুমাই যাবো। একটা যে ছেলে ছিল ওর নাক মুখে ফেনা, ওর প্রচুর ফেনা নাক দিয়ে মুখ দিয়ে। আর আরেকটা যে ছিল ওর কোনো ফেনা বেরোয়নি, ওর গেঞ্জি শার্ট মার্ট সব খোলা ছিল, ওরা খালি টান দিয়ে বের করে সিএনজিতে করে নিয়ে গেছে। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু মনে হলেও এটি হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তারা দুজন যে কোনো সাফোকেশনজনিত সমস্যা হলে দুজনের একই সঙ্গে হওয়ার কথা না, একজন অনুভব করলে আরেকজনকে শেয়ার করতে পারার কথাও, এটা একটা মাথায় আছে আমাদের। তাছাড়া কাভার দিয়েছে, তারাই কি কাভার দিল না অন্য কেউ কাভার দিল সেটা দেখার বিষয় আছে।
কাজে কারণ দুইজনে কাবার দিয়ে আবার ভিতরে ঢোকা, এটাও একটা প্রশ্ন আমাদের ভিতরে আছে। ময়না তদন্তের পর আসল কারণ জানা যাবে জানিয়েছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শেরেবাংলা নগর থানার এসআই খায়রুল আলমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী। গুলশান থানায় ধর্ষণ মামলাও হয়েছে। একমাত্র আসামিকে গ্রেপ্তার করে 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে খায়রুল আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। প্রায় 1 মাস আগে শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ নিয়ে যান এক নারী। ভুক্তভোগী নারীর অভিযোগ, সাধারণ ডায়েরি না নিয়ে ব্যক্তিগতভাবে সুরাহার আশ্বাস দেন এসআই খায়রুল আলম। পরে বিষয়টি পারিবারিকভাবে সমাধান হলে ওই পুলিশ সদস্যকে জানান ওই নারী। অভিযোগ করেছেন তারপর থেকেই ফোনে বিরক্ত করতেন খায়রুল। সোমবার সকালে রাজধানীর রাজাবাজার থেকে তাকে তুলে নিয়ে গুলশানের একটি বাসায় যান খায়রুল। সেখানেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী। গাড়িতে উঠবে, আমি কই কেন উঠবো আপনার সাথে? পরে আমাকে বলছে থানায় নিয়ে যাবে। তো থানায় নিয়ে যাবে, উনি আমার থানার সাথে কিছু কথা বলবে আগের বিষয়ে। উনি আমাকে থানায় নিয়ে যায় নাই, একটা গেস্ট হাউসে নিয়ে গেছিল। এই ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে গুলশান থানায়। গ্রেপ্তার হয়েছেন এসআই খায়রুল আলম। মামলা রুজুর প্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং রিমান্ডও চাওয়া হয়েছে। ফৌজদারি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হয়, সেই প্রক্রিয়াটিকে আমরা এটি সবার জন্যই সমান, তো সেই অনুযায়ী একটি ব্যবস্থা নেওয়া, সেটাই আমরা করছি, সেটা আইন অনুসারে করছি। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অধিকার কর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়কে হত্যার দায়ে 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছে 2 জনকে। মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সমকামীদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করার কারণেই তাদেরকে হত্যা করা হয়। জনমনে আতঙ্ক সৃষ্টি করা ছিল খুনিদের উদ্দেশ্য। মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয় জুলহাস তনয় হত্যা মামলার 4 আসামিকে। রায় ঘোষণাকে কেন্দ্র করে জোরদার করা হয় আদালতের নিরাপত্তা ব্যবস্থা। বেলা 12টার দিকে রায় ঘোষণা করেন বিচারক মুজিবুর রহমান। সংক্ষিপ্ত আদেশে আদালত বলেন, সন্ত্রাস দমন আইনের মামলায় রাষ্ট্রপক্ষ সুস্পষ্টভাবে জুলহাস তনয় হত্যার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। অভিযুক্তরা তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করতেই 2 জনকে হত্যা করে। এই যে 6 জন আসামির বিরুদ্ধে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটি যৌক্তিকভাবে দেওয়া হয়েছে। এই মামলায় 24 জন সাক্ষ্য দিয়েছে এবং সেটা সন্দেহজনকভাবে এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে। লিখিত পর্যবেক্ষণে আদালত বলেন, জুলহাস ও তনয় সমকামীদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে কাজ করছিলেন। মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন চাকরিচ্যুত মেজর জিয়া, আকরাম হোসেন, মোজাম্মেল হোসেন ওরফে সাইমন, আরাফাত রহমান, শেখ আবদুল্লাহ ও আসাদুল্লাহ। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সদস্য। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আজকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রাষ্ট্রপক্ষ সংগতভাবে প্রমাণ করতে সক্ষম হননি। তাদের নিজস্ব যে 164 আছে সেখানে ইনকালপেটরি কোনো নেই, আর এক্সকালপেটরি কোনো কিছু নেই। তারা এই ঘটনার সাথে জড়িত মর্মে কোনো প্রকার অভিযোগ এই প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে সক্ষম হননি। আমরা ন্যায় বিচার পাইনি, আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। 2016 সালের 25 এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে জুলহাস মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করা হয়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাক্তার ও আইনজীবীদের কর ফাঁকি বের করে আইনি ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত সপ্তাহে এই চিঠি পাঠানো হয়েছে বলে জানান দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার। 1984 সালে ডাক্তার ও আইনজীবীদের প্রাইভেট প্র্যাকটিস আয়কর অধ্যাদেশের অধীনে আনা হয়, কিন্তু এরপর থেকে ডাক্তার আইনজীবীদের একটি মহলের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ ওঠে। অভিযোগ আসার পর নামিদাবি ডাক্তার ও আইনজীবীদের কর ফাঁকির বিষয়ে খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করে দুদক। তারা ঠিকমতো দিচ্ছে কি দিচ্ছে না এটা কোশ্চেন না, কোশ্চেনটা হলো যে সরকারের রাজস্ব আয় বাড়বে বলে মনে করা হচ্ছে, এই জন্যই তো এনবিআরকে এটা কমিশনের একটা অবজারভেশন, সেটা পাঠানো হচ্ছে। কর ফাঁকি রোধে সেবার বিনিময়ে পাওয়া অর্থের বিপরীতে চালান বা রসিদ বাধ্যতামূলক করার পরামর্শ দিচ্ছেন দুদক সচিব। অর্থ তাদের কাছ থেকে অর্থ গ্রহণ করে যদি রসিদ দেওয়া হয় তাহলে এটা এনবিআর এর হিসাবে আসে এবং এটা থেকে ট্যাক্স ফাইলটা আপডেট করা সহজ হবে। রাজস্ব বোর্ডের গোয়েন্দা সূত্র জানায়, চিকিৎসক ও আইনজীবীদের আয়কর বিবরণীর সাথে প্রকৃত আয় মিলিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পেশাজীবীদের চেম্বারে গিয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
পদ্মা সেতুর স্প্যানে আঘাত করেছে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হলেও সেতুর কোনো ক্ষতি হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করে সেতুমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন। বারবার ধাক্কা লাগার ঘটনা উদ্দেশ্য প্রণোদিত কিনা তা খতিয়ে দেখার কথা বলেছেন সেতু সচিব ও নৌ প্রতিমন্ত্রী। এবার নির্মাণাধীন পদ্মা সেতুর স্প্যানে ফেরির মাস্তুলের ধাক্কা লেগেছে। মঙ্গলবার সকাল 7টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। তারা জানান, ভোরে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডক ইয়ার্ড থেকে মেরামত শেষে নারায়ণগঞ্জ থেকে পাটুরিয়া যাচ্ছিল। সেতুর 2 ও 3 নম্বর পিলারের মাঝ দিয়ে পার হওয়ার সময় স্প্যানে ধাক্কা লেগে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়, তবে সেতুর কোনো ক্ষতি হয়নি। পরে ঘটনাস্থল পরিদর্শন করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, সেতুতে ধাক্কা লাগার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের ইভ্যালুয়েশন টিম যদিও সরেজমিনে দেখে কোনো আঘাতের চিহ্ন পাননি বা কোনো প্রকার ইম্প্যাক্টের চিহ্ন খুঁজে পাননি, কাজে এটা আমি পূর্ণাঙ্গ তদন্তের জন্য নির্দেশনা দিচ্ছি। এ বিষয়ে দুপুরে কিশোরগঞ্জে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতু সচিব জানান, সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা উদ্দেশ্য প্রণোদিত কিনা সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এই ধরনের ঘটনার সাথে কারো উদ্দেশ্যমূলক কোনো কিছু আছে কিনা সেগুলি আমরা সবসময় অনুসন্ধান করে দেখছি, আমরা সেটার ব্যাপারে সতর্ক আছি। এদিকে সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেছেন, নকশা অনুযায়ী পদ্মা সেতুর যে উচ্চতা সে অনুযায়ী স্প্যানে আঘাত লাগার কথা নয়। আজকে এটা হয়েছে, কেন হয়েছে আমরা তো ইতিমধ্যেই আমরা বলেছি, এটা নিবিড় তদন্ত করতে হবে এবং এটা যারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং এটার পিছনে অন্য কিছু উদ্দেশ্য আছে কিনা সেগুলো এখন আমাদের ভাবিয়ে তুলছে। এর আগে সেতুর পিলারে 4 বার ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। সেতুর নিরাপত্তার জন্য 13 দিন ধরে শিমুলিয়া বাংলা বাজার রুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের এলপিজির দাম 40 টাকা বাড়িয়ে 1033 টাকা করা হয়েছে। কাল থেকে নতুন এ দর কার্যকর হবে। মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। উৎপাদন পর্যায়ে খরচের কোনো পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দামে কোনো পরিবর্তন হয়নি। সরকারি 12.5 কেজি এলপিজির দাম 591 টাকাই থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটারে 50 টাকা 56 পয়সা, যা আগে ছিল 48 টাকা 71 পয়সা। এশিয়ার নোবেল খ্যাত রেমন ম্যাগসেসে 2021 পদক জিতলেন বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর ফেরদৌসী কাদরী। মঙ্গলবার ফিলিপাইনে এই পুরস্কার ঘোষণা করা হয়। কলেরার টিকা নিয়ে গবেষণা এবং সাশ্রয়ী দামে টিকা সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে এই সম্মাননা দেওয়া হয়। এছাড়া প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য টাইফয়েডের টিকা তৈরিতে বিশেষ অবদান রয়েছে ডক্টর কাদরীর। 25 বছর ধরে কলেরার টিকা উন্নয়নে অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে দেশের আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির ইমিউনোলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আফগানিস্তান ছাড়লেও যুক্তরাষ্ট্রের সবশেষ সেনা দলটি সোমবার মার্কিন সেনাদের শেষ দলটি কাবুল বিমানবন্দর ছেড়ে যায়। এর মধ্য দিয়ে দেশটিতে 20 বছরের মার্কিন আগ্রাসনের অবসান ঘটল। এরপরই ফাঁকা গুলি ছুড়ে উল্লাস করে তালেবান সদস্যরা। তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর 31 আগস্ট পর্যন্ত দেশটি থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সে হিসেবেই 2 দশকের যুদ্ধ শেষে সোমবার রাত 11:59 আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্রের সবশেষ বিমান C-17। শেষ সেনা হিসেবে দেশটির মাটি ছাড়েন মার্কিন সেনাবাহিনীর 18 এয়ারবোর্ন কোরের 82তম এয়ারবোর্ন ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল ক্রিস ডোনাহিউ। সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে দেশটিতে অবসান ঘটল মার্কিন আগ্রাসনের। আজ 20 বছরের সামরিক অভিযান শেষ হলো। এটা কোনো ছোটখাটো অভিযান ছিল না। এতে প্রায় 2500 মার্কিন সেনা নিহত হয়েছে। এই কয়েকদিনে মার্কিন এবং জোট বাহিনীর বিমানগুলোতে মোট 1,23,000 বেসামরিক ব্যক্তিকে সরিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্র চ্যালেঞ্জের সাথে এই সামরিক, কূটনৈতিক এবং মানবিক কর্মযজ্ঞ বাস্তবায়ন করেছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
নতুন এক অধ্যায়ের সূচনা হলো। সামরিক মিশন সমাপ্ত হয়ে নতুন এক কূটনৈতিক মিশন শুরু হলো। তবে তালেবানকে বৈধতা অর্জন করতে হবে। তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে কিনা সে বিষয়ে বিশ্ববাসীর নজর থাকবে। 18 দিনের এই উদ্ধার অভিযানে যারা অংশ নিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সবশেষ বিমান কাবুল ছাড়ার পর ফাঁকা গুলি ছুড়ে উল্লাস করেছে তালেবান। এরই মধ্যে কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ায় পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন হয়েছে বলে জানিয়েছে তালেবান। 2001 সালে 9/11 হামলার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ নির্দেশ দেন আফগানিস্তানে সামরিক অভিযানের। এরপর সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পথেই হাঁটেন প্রেসিডেন্ট জো বাইডেন। সাদিয়া ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার 5 ম্যাচ সিরিজের প্রথম টি20। অস্ট্রেলিয়া সিরিজের ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ মাহমুদুল্লাহর। অনুশীলনে চোট পেলেও আফিফ নিয়ে শঙ্কা দেখেন না অধিনায়ক। মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। বেশ নির্ভার সাকিব, পাশে থাকা ডোমিঙ্গো চাপহীন। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজ দুজনকে করেছে সুখী। এবারও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য টিম টাইগার্সের। মুশফিক লিটন ফেরায় দলের শক্তি আরও বেড়েছে। তবে একাদশ গঠনে মধুর সমস্যাও হয়েছে। আগের দিন কিপিং নিয়ে পরিকল্পনা খোলাসা করেন ডোমিঙ্গো। মাহমুদুল্লাহ কোচের কথায় সুর মেলালেন। আফিফের চোট নিয়ে দিলেন ভালো খবর। আফিফ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে ভালো আছে। I hope he will be okay for tomorrow. Mushfiq is a team man. He's a wonderful teammate. এবং he's happy to share his keeping work. এবং they are a very good side. এবং আমার মনে হয় যে আমাদের বল 1 থেকে ভালো ক্রিকেট খেলার যে মন মানসিকতা এবং পজিটিভ মাইন্ডসেট যেটা আমাদের অস্ট্রেলিয়া সিরিজেই ছিল, যে হাঙ্গারটা ছিল, আমাদের মনে হয় ওই জিনিসগুলো খেয়াল রেখে আমাদের ম্যাচগুলো খেলা উচিত। বিশ্বকাপের আগে প্রস্তুতির শেষ সিরিজ, টিম কম্বিনেশন খুঁজতে করা নজর থাকবে ম্যানেজমেন্টের। একই সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে চাইবে টিম টাইগার্স। নিউজিল্যান্ড এই দলটার বিশ্বকাপ ভাবনা নেই। বাংলাদেশে আসার আগে মাউন্ট মঙ্গানুই ও লিঙ্কনে ক্যাম্প করেছে ওরা। সাকিব, নাসুম, মাহাদিদের স্পিন সামলানোর প্রস্তুতি নিয়েছে। মুস্তাফিজ, শরীফুলকে নিয়েও হোমওয়ার্ক করেছে। দলে পরিচিত কিছু মুখের সাথে নতুনের ছড়াছড়ি, যারা প্রমাণের মঞ্চে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাচ্ছে। অস্ট্রেলিয়া যেরকম উইকেটে খেলেছে আমরা সেরকম উইকেটের জন্যই অনেকটা প্রস্তুত। আমাদের প্রত্যাশার চেয়েও চ্যালেঞ্জিং উইকেটের জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। এখানেও 5 দিনে খুব ভালো অনুশীলন হয়েছে আমাদের। চেষ্টা করেছি এখানকার আবহাওয়া ও উইকেটের সঙ্গে যতটা সম্ভব মানিয়ে নিতে। প্রস্তুতি আর মূল লড়াইয়ের মধ্যে ফারাক যে বিশাল, এটা জানা আছে ল্যাথামের। ঘরের মাঠে বাংলাদেশ কতটা শক্তিশালী নিউজিল্যান্ডের চেয়ে আর কে ভালো জানে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরের স্লো স্পিনিং উইকেট বড় ভূমিকা রাখবে বাংলাদেশ নিউজিল্যান্ড টি20 সিরিজে। ভালো উইকেট প্রত্যাশা অধিনায়ক মাহমুদুল্লাহর। প্রথম ম্যাচে দু দলের ভাবনায় স্পিন অ্যাটাক, বৃষ্টিও হতে পারে চিন্তার কারণ। এবার কেমন হবে উইকেটের চরিত্র? স্লো অ্যান্ড স্পিনিং ট্র্যাকেই কি নিউজিল্যান্ড বধের ছক কষছে টাইগাররা, নাকি বিশ্বকাপ প্রস্তুতিতে থাকবে ভিন্নতা? ব্যাটে বলে ভারসাম্য থাকছে কি এই সিরিজে? উইকেট প্রেডিক্ট করা আমার মনে হয় একটু টাফ মিরপুরে এনি টাইম, বাট আমরা এক্সপেক্ট করব। আমার মনে হয় যে পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে যাওয়াটা বেটার, যে আমরা ভালো উইকেট এক্সপেক্ট করে ইনশাল্লাহ ম্যাচে যাব। ইফ উই নিড টু অ্যাডজাস্ট দেন উই ক্যান অ্যাডজাস্ট। কোচ পরিষ্কার করেছেন সোহান আছে একাদশে। লিটন, নাইমি ওপেন করার দৌড়ে এগিয়ে। সৌম্য কি টিকে যাবেন? আফিফের চোট সৌম্যের জন্য শাপে বর হতে পারে। প্রথম ম্যাচের কম্বিনেশন তাহলে কেমন দাঁড়াবে? অস্ট্রেলিয়া সিরিজে ছিল ব্যাটিংয়ে অতৃপ্তি। এই ডিপার্টমেন্টে দৃঢ়তা আনতে 8 ব্যাটসম্যান খেলাতে পারে ম্যানেজমেন্ট। অলরাউন্ডার কোটায় থাকছেন সাকিব, মাহমুদুল্লাহ, মাহিদি। স্পিনে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ সাকিব, সঙ্গী নাসুম, মাহিদি।
মুস্তাফিজ শরীফুল পেস জুটিতে আস্থা ম্যানেজমেন্টের। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ড সিরিজেও হবে দিবারাত্রির ম্যাচ। নিয়ামক হতে পারে টস। আবহাওয়া পূর্বাভাসে আছে বৃষ্টি শঙ্কা। এমন হলে সাকিব নাসুমদের সাথে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর হতে পারে মুস্তাফিজের স্লোয়ার কাটার। নিউজিল্যান্ডের সাথে 10 টি-20 ম্যাচে এখনও পর্যন্ত জয় অধরা। হোম কন্ডিশনের ফায়দা নিয়ে কিউইদের দ্বিতীয় সারির দলের বিপক্ষে পরিষ্কার ফেভারিট টাইগাররা। এবার কি পরিসংখ্যান বদলাতে পারবে মাহমুদুল্লাহর দল? মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন আরও বিস্তারিত জানতে।